তন্ময় অনেকক্ষণ থেকে একটা কথা বুঝতে পারছিল, ব্যাপারটা ভালো হচ্ছে না। চারপাশে যাই হোক না কেন, ওকে এমন একটা অদ্ভুত গন্ধ আর তার সঙ্গে একটা মোহাচ্ছন্ন ভাব যেন তার কাছ থেকে তাকে কিছু একটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাসস্ট্যান্ডের কাছে নেমে দ্রুত হেঁটে আসার চেষ্টা করছিল সে, কিন্তু গোটা পথে সে একা। আকাশের চাঁদটা কোনো একপাশে হেলে পড়ে যেন অনিচ্ছা সত্ত্বেও সামান্য আলো ছড়িয়ে দিচ্ছে। এই আলো পথের উপর এক অদ্ভুত আলো ছায়ার মতো পরিবেশ তৈরি করেছে। পথের দুপাশে থাকা ছোট বড় গাছগুলোর ছায়া রাস্তার উপরে এসে পড়েছে, যেন যে কোনো মুহূর্তে গাছের মাথার উপর থেকে কেউ লাফিয়ে এসে পড়বে নিচে। এত দেরি করবে সেটা আগে জানলে আমি আসতামই না, ওখানেই থেকে যেতাম। কাল সকালে তো আবার যেতে হবে। বাবা বাঁচালাই, কেমন যেন পড়ছে চারদিকটা। অনেকক্ষণ হেঁটে আসার পর তন্ময় বুঝতে পারল তার পিছনে হেঁটে যাচ্ছে একটা কুকুর। বাস রাস্তার কাছ থেকে তার পিছু নিয়েছে। কয়েকবার কুই কুই করে ডেকে তন্ময়ের সাড়া না পেয়ে দূরত্ব বাড়িয়ে ফেলেছিল। এইবার তন্ময় পেছনে ঘুরে তাকালো তার দিকে, বলল, এই, আমার সঙ্গে খানিকটা পথ হেঁটে চল তো, তাহলে আমি একটু মনে সাহস পাবো। নাহলে একা একা এতটা পথ হেঁটে যেতে ঠিক জুত পাচ্ছি না মনে। তন্ময় কথাটা বলেছিল আরও একটা কথা ভেবে। হরিচরণ গাঙ্গুলি তাকে একবার কথায় কথায় বলেছিল, অন্ধকারে যখনই বিপদ হবে তার আভাস তুমি আগে থেকেই বুঝতে পারবে। আমরা মানুষেরা অনেক কিছুই বুঝতে পারি, কিন্তু সহজে কোনো কিছু ধরতে পারি না, বুঝলে? তন্ময়ের মনে হচ্ছিল আজকে তার জীবনের শেষ রাত। রাস্তায় নামার সময় কন্ডাক্টরের মুখের দিকে তাকিয়ে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিল সে। তার মুখটা কেমন যেন থমথমে ফ্যাকাশে, অথচ সপ্তাহে সে দুবার করে যায়। কন্ডাক্টরের মুখটা আজ একটু অন্যরকম বলে মনে হলো। কিছু জিজ্ঞাসা করার আগেই বাসটা তাকে একা রেখে দিয়ে চলে যায়। আচ্ছা, এখানে যদি হরিচরণ গাঙ্গুলি থাকতো তাহলে সে কি করতো? নিশ্চয়ই চোখ বন্ধ করে সোজা পথে হাঁটা দিত। আমিও বরং সেটাই করি, তাহলে যা হবে দেখা যাবে। তন্ময় যেন কতকটা জোর করে নিজেকে বোঝাবার চেষ্টা করল। গলার শব্দটা চারপাশের ফাঁকা পথের মাঝে একটিবার যেন প্রতিধ্বনি তুলে ফেলল, অথচ কোনো কিছুতে বাধা না পেলে প্রতিধ্বনি হওয়ার কথা নয়। পেছন থেকে কুকুরটা আর একবার কুই কুই করে ডেকে কয়েক পা দৌড়ে এসে তন্ময়ের পাশে পাশে হাঁটতে লাগলো। অন্য সময় হলে সে লাথি মেরে সরিয়ে দিত। কুকুর বিড়াল এসব তার কখনোই পছন্দ হয় না, কিন্তু আজ যেন তাকে পেয়েই মনে ভরসা পেল। আরো কিছুটা পথ ওরা হেঁটে এলো। এইখানে বাস রাস্তার পথটা শেষ হয়ে তাদের গ্রামের দিকের পথটা ঢুকে এসেছে। তার একপাশেই সেই বেলপুকুর। বেলপুকুরের পাড়ে খানিকটা ফাঁকা জায়গা। একসময় জল সেখান পর্যন্ত ছিল, কিন্তু এখন কমে গেছে। কাছাকাছি আসতেই মনে হয় কে যেন একটা ধাক্কা দিল। কি হলো? ধাক্কা দিল কে? ধাক্কাটা কে দিল সেটা বোঝার মতো সময় তন্ময়ের ছিল না, কারণ থাকলে কোনো আঘাত না লাগলেও মনে মনে সে বেশ ভয় পেয়েছিল। আর ঠিক তখনই কুকুরটা কুই কুই শব্দ করতে করতে এগিয়ে গেল সে বেলপুকুরের কাছে। এই কি করছিস, কি করছিস? আরে ওদিকে যাস না, জল কাদা রয়েছে। আরে জল কাদার মধ্যে আটকে যাবি কিরে? ওই, এতক্ষণ কুকুরটা তার সঙ্গে এসেছে বলে কুকুরটার প্রতি একটা মায়া মতো পড়ে গিয়েছিল তন্ময়ের, তাই সে এগিয়ে যায় পথের এক পাশে। বেলপুকুরের ফাঁকা অন্য জায়গাটায় কাদামাটি নেই, মাটি শক্ত হয়ে গেছে শুকিয়ে। একটু দূরের দিকে নরম মাটি থাকতে পারে, কিন্তু কুকুর আটকে যাওয়ার মতো নয়। কুকুরটা শুকনো মাটির উপর দিয়ে একবার এদিকে একবার ওদিকে দুবার দৌড়ে নিল। তারপরে সে বেলপুকুরের জল কাদাটার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে ডাকতে লাগলো কয়েকবার। তন্ময় এতক্ষণে একটা ব্যাপার খেয়াল করেছে। এই গোটা পথ কুকুরটা ঠিক ততবারই ডেকেছে যতবার তন্ময় ভয় পেয়েছে কিংবা অস্বস্তি হয়েছে। বাবা রে বাবা, এই 1 মিনিট, ওই বেলপুকুরের জলে ওগুলো ওগুলো কি ভেসে বেড়াচ্ছে? কেউ যেন সাঁতার কাটছে। হ্যাঁ, তন্ময় অবাক হয়ে তাকিয়ে দেখল কুকুরটা সেই শক্ত মাটির উপরে দাঁড়িয়ে পড়েছে, জলকাদার দিকে আর এগোচ্ছে না। তন্ময় পায়ে পায়ে এগিয়ে গেল পথের এক পাশে।
বেলপুকুরের ধারে জমিটা খানিকটা নেমেছে নিচের দিকে। জলের দিক থেকে শব্দ ভেসে আসছে। কারা যেন একসঙ্গে জলে সাঁতার কাটছে। তাদের হাসির শব্দ, ফিসফিস করে কথা বলার শব্দ এখানে পর্যন্ত ছুটে আসছে। আসলে দূরত্বটা খুব বেশি না হলেও খানিকটা নিচের দিকে। আর অদ্ভুতভাবে সেদিকে তাকিয়ে তন্ময়ের মনে হলো তার বুকের রক্ত যেন হিম হয়ে যাবে। জলের উপর সাঁতার কেটে চলেছে সেগুলো সবকটা মানুষের শরীর হলেও তাদের ঘাড়ের উপরে একটাও মাথা নেই। তন্ময় থরথর করে কাঁপতে কাঁপতে পথের এক পাশে এসে বসে পড়ল। তখন সেই ঠান্ডা হাওয়াটা আর একবার দিল। এগুলো এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি আমি যা দেখছি সব ভুল দেখছি। তন্ময় চোখটা চেপে ধরল। মাথাটা যেন বনবন করে ঘুরছে। তন্ময়ের শরীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে লাগলো। কখন যে একটা কালো ছায়া তন্ময়ের পেছনের দিকে এসে দাঁড়িয়েছে সে দেখতেই পায়নি। সেই ছায়াটার প্রচণ্ড নিঃশ্বাসের শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখে একটা ছেলেকে, কিন্তু তাকে কোথাও যেন দেখিয়েছে। কিন্তু সেই মুহূর্তে মনে পড়তে পারল না। প্রচণ্ড ভয়ে পেছনের দিকে সরতে গিয়ে আরেকটু হলেই পথের ঢালু জমির পাশে নিচের দিকেই পড়ে যেত, কিন্তু সামলে নিল। কালো ছায়াটা ততক্ষণে একটু এগিয়ে এসেছে। কিছুই দেখতে পেল না ভালো করে তন্ময়। কালো ছায়াটা তার উপর লাফিয়ে পড়তে যাবে এমন সময় কোথা থেকে সেই কুকুরটা এসে ঝাঁপিয়ে পড়ল কালো ছায়াটার উপর। আর সঙ্গে সঙ্গে যেন ছায়াটাও কোথাও মিলিয়ে গেল। কুকুরটা একটা অদ্ভুত শব্দ করে মাঠের উপরে ছিটকে পড়ল। এসব কি হয়ে গেল? জলের মধ্যে মাথা কাটা ওগুলো কারা সাঁতার কেটে চলেছিল? আর ওই ছায়াটাই বা কে? কুকুরটা আমায় বাঁচালো কেন? কথাটা বলতে বলতে তন্ময় এগিয়ে গিয়ে দেখল কুকুরটা মাটির উপরে পড়ে রয়েছে। তার মুখটা হা হা করে হাঁপাচ্ছে। তেমন কোনো ক্ষতি হয়নি। প্রচণ্ড ভয় কুই কুই করে শব্দ করছে। তন্ময় তাড়াতাড়ি তুলে ফেলল কুকুরটাকে। তারপর তাকে কোলের উপর রেখে যতটা দ্রুত সম্ভব এগোতে লাগলো নিজের বাড়ির দিকে। পেছনে সেই বেলপুকুরের জল থেকে তখনও ভেসে আসছে কাদের যেন অদ্ভুত গলায় হাসির শব্দ, মাথা কাটা মূর্তিদের হাসির শব্দ। তোমার সমস্ত কথাই আমি শুনলাম তন্ময়, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি বললে যে তুমি কুকুরটাকে সঙ্গে করে বাড়ি পর্যন্ত এনেছো, কিন্তু তারপরে হঠাৎ করে সেটা গেল কোথায়? আরে কি বলছি আপনাকে গাঙ্গুলি মশাই, কুকুরটাকে আমি বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি, ততক্ষণ কোনো কিচ্ছু নেই। তো বাড়িতে ঢুকতে যাব, ঠিক এমন সময় আমার থেকে ছিটকে লাফ মেরে নিচে নেমে কোথায় যে মিলিয়ে গেল কিচ্ছু বুঝতে পারলাম না। ওই কন্ডাক্টরের সঙ্গে তুমি পরে কথা বলেছো? সেদিন সন্ধেবেলায় তার মুখটা তুমি যেমন দেখেছিলে তেমনই ছিল? আহ, এই ঘটনার পর থেকে 2 দিনের মধ্যে একদম সময় পাইনি। সকালে উঠে আবার চলে যেতে হয়েছে, তাই আজকে ছুটি পেয়ে আপনার কাছে এলুম। ওই কন্ডাক্টরের সঙ্গে তো আরও একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, তবে পরে বুঝতে পেরেছে সেগুলো নাকি কিছুই নয়, আর না হলে এমন কিছু যা বোঝবার ক্ষমতা আমার নেই। দেখো তন্ময়, আমাদের সঙ্গে খারাপ কিছু কিংবা অদ্ভুত কিছু ঘটলে তার সংকেত প্রকৃতি মাঝে মধ্যে আমাদের দিয়ে যায়, আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু আমায় একটা কথা বলো, তুমি বেলপুকুরের জলে সত্যি সত্যি মাথা কাটা একদল কাউকে সাঁতার কাটতে এবং চেঁচামেচি করতে দেখেছো? তন্ময় একেবারে হলপ করে বলল সে ঠিকই দেখেছিল। একবার নয়, বেশ কয়েকবার। কুকুরটা না এলে যে তার কি হতো সেটা ভেবেই মাঝে মাঝে তার বুকের ভেতরটা ধক করে কেঁপে উঠছিল। হরিচরণ গাঙ্গুলি অভিজ্ঞ মানুষ। কিছুক্ষণ চুপ করে থেকে সে এবার বলল, দেখো তন্ময়, আমরা এই গ্রামে আজ প্রায় 50 বছরের ওপরে রয়েছি। আমি দেশভাগের সময় এখানে এসেছিলাম, তারপর থেকে এখানেই আমার বসতি।
ওপারের কথা যে কখনোই মনে পড়ে না এমনটা নয়, বড্ড মনে পড়ে। তাছাড়া তখন বয়সই বা কত ছিল, ওই মনে করো 12-13। অথচ সেই সময়ের স্মৃতি মনে যেন এখনো টাটকা রয়ে গেছে। তোমরা ওই দুঃখ কখনোই বুঝবে না। এসব দেশভাগ ও প্রান্ত কাঁটাতার এসব নিয়ে মানুষ অনেকেই অনেক রকম ভাবে, বুঝলে। কেউ কেউ মস্করা করে, কেউ কেউ দুঃখ পায়, অনেকে আবার এসব নিয়ে লেখালেখিও করে। কিন্তু আমি তোমায় বলছি তন্ময়, যারা পায়ের তলায় শক্ত মাটি খসিয়ে এপার থেকে ওপারে কিংবা ওপার থেকে এপারে এসেছে, একমাত্র তারা ছাড়া এসব আর কেউ বুঝতে পারবে না, কেউ না। তন্ময় জানে একসময় হরিচরণ গাঙ্গুলি কলকাতা থিয়েটারের নাটক করেছে। বড় বুদ্ধিমান এবং গুণী মানুষ তিনি। তন্ময় তার দেখানো পথেই চর্চা করে। তাই তো সপ্তাহে 2 দিন বাস ধরে এসে মফস্বল হরিনগরের কাছে যায়। সেখানে একটা নতুন যাত্রার দল হয়েছে। আপনি তো এইসব কথা আগেও বলেছেন গাঙ্গুলি মশাই, তবে আজ আবার হঠাৎ এই দেশভাগের কথা, মানে এসব কথা আবার। ওপার থেকে যখন আমরা সবাই এপারে আসি, মানে পূর্ব বাংলা ছেড়ে পশ্চিমবঙ্গে আসি, তখন কিন্তু এই যে এই দিকটা, মানে আমাদের এই গ্রাম গোসাইপুর এবং তার আশেপাশে তেমন জনবসতি ছিল না। আমরাই ধীরে ধীরে এখানে এসে যাকে বলে বসতি স্থাপন করি। আমাদের গ্রামটা এখনো খুব একটা বড় নয়, তুমি তো ভালো করেই জানো। তাছাড়া গ্রামের একপাশে রয়েছে ওই নদী। তো যাই হোক, এখানে যখন আসি তখন কিন্তু এই বেলপুকুরের অবস্থা এমন ছিল না। তখন ওই বেলপুকুর দেখলে রীতিমতো ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা। ওকে সবাই বলতো বিল দিঘির পার। বিল দিঘি থেকেই নামটা আস্তে আস্তে বেলপুকুর হয়ে গেছে, বুঝলে। এখন যে পথ দিয়ে তোমরা হাঁটাচলা করো, ওর কাছ পর্যন্ত ছিল বিল দিঘির জল। কারা কিভাবে ওই দিঘি তৈরি করেছিল সে কথা আমরা জানি না, কিন্তু ওই দিঘিতে একবার একটা ঘটনা ঘটেছিল। সে কথা এই গোসাইপুরের মানুষ কোনোদিনই ভুলতে পারবে না। তন্ময় অবাক হয়ে তাকিয়ে রইল হরিচরণ গাঙ্গুলির দিকে। হরিচরণ গাঙ্গুলির ঘরের বারান্দার কাছে বসেছিল ওরা, আর একটা কাঠের চেয়ারের উপরে পা তুলে চা খেয়ে চলেছিল হরিচরণ গাঙ্গুলি। এবার বলল, আগেই বলেছি, তখন আমাদের পরিবার আরও কিছু লোকজন নিয়ে এদিকে সবেমাত্র বসতি তৈরি করেছে। তখন থাকার জায়গা বলতে এই মাথা গোঁজার মতন কোনো রকম একটা ব্যবস্থা করা। তারপর তো ধীরে ধীরে মাটির বাড়ি, তারপর বাঁশের বেড়া, আর তারপর এখন ধীরে ধীরে সব কিছুই আরও উন্নত হয়েছে। তবে তখন কিন্তু এমন ছিল না। আকাশে জঙ্গল, আর তার মাঝে এখানে ওখানে বাঁশ, ডাল, পাতা, বস্তা, ত্রিপল, এসব দিয়ে কোনো রকমে মাথা গোজার মতো ব্যবস্থা করা হয়েছিল। পিলপিল করে লোক আসছে। সেবারে শুনেছিলাম কলকাতার কাছে নাকি নানান জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছিল। সেখানে বাইরে থেকে আসা লোকেদের জন্য নাকি থাকার এবং ঢালাও খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে সে ব্যবস্থা কেমন হয়েছিল সে কথা অবশ্য বলতে পারবো না। তো সবাই তো আর একদিকে যায় না। আমরা এসেছিলাম এই দিকটায়, সম্পূর্ণ উল্টো পথে। অত মানুষের ঢলের সাথে একসঙ্গে একই দিকে গেলে সমস্যায় পড়তে হতে পারে। কত মানুষ যে এপারে এসে মারা পড়েছিল তার কোনো হিসেব নেই। তারপর ধীরে ধীরে দেশভাগের রক্তাক্ত দগদগে ক্ষতে একটু একটু করে সময়ের পরশ পড়তে লাগলো। আমরা এসেছিলাম অনেক দূর। এবার গোসাইপুরের এদিকে ফট করে লোকজন তখন খুব একটা আসেও না। তবে সামনে নদী ছিল, তো নদীর মাছ আর জমি জমা পরিষ্কার করে চাষবাস করে কোনো রকমে একটা গোটা জনগোষ্ঠী, মানে আমরা যারা এসেছিলাম, ওই ধরো মোটামুটি 40-50 জন লোক
আমাদের ভালোই চলে যেত। তখন এই বিল দিঘির জল ছিল অনেক বেশি। এমনকি নদীর জল ছাড়াও এই বিল দিঘির জল মাঝে মাঝে খাওয়াও যেত। তো হঠাৎই একদিন আমাদের সংঘের লোকেদের মধ্যে থেকে একটা 10-12 বছরের বাচ্চা ছেলে নিরুদ্দেশ হয়ে যায়। ব্যাপারটা কি? চারিদিকে তারপর খোঁজ খবর শুরু হয়, কোথাও কিছু নেই। অথচ সেদিনের দুপুরের দিকে একটা ব্যাপার আমি দেখেছিলাম। কি ব্যাপার? যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার নাম ছিল শম্ভু। আমি সেদিন দুপুরের দিকে বাড়িতে মা বাবা ঘুমিয়ে পড়ার পর বাইরে বেরিয়েছি। বুঝতেই পারছো, তখন আমাদের বয়স কম। এত ঝামেলা, শাসন, কড়াকড়ি এসব আমাদের ভালো লাগতো না। সুযোগ পেলেই বেরিয়ে পড়তাম। তা আমি বেরিয়ে যেতাম ওই বিল দিঘির কাছাকাছি। ওখানে গিয়ে কোথাও বসতাম। তাছাড়া মাছ ধরার একটা সুযোগও আছে। দুপুরের দিকে সেই বিল দিঘির কাছাকাছি গেছি। দেখি শম্ভু বিল দিঘির জলের কাছে দাঁড়িয়ে স্থিরভাবে তাকিয়ে আছে। আমি তাকে দেখতে পেয়ে ডেকে বললাম, এই শম্ভু, এইখানে কি করছিস তুই? দুপুরবেলা এখানে একা একা আসতে নেই, তুই জানিস না? কথাটা শুনে শম্ভু আমার দিকে মুখ তুলে তাকালো। তখন এক মুহূর্তে যেন মনে হলো শম্ভুর চোখের মনি সাদা ফ্যাকাশে। আমি আর কিছু বলার আগেই আমায় অবাক করে দিয়ে শম্ভু পড়ল সেই বিল দিঘির জলে। এদিকে আমি জানি যে শম্ভু সাঁতার কাটতে পারে না। তাই আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম সামনের দিকে। আর ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। বিল দিঘির কাছাকাছি একটা কাদা মতন খানিকটা যে জায়গা আছে, মানে পথের একদম কাছে হলেও বেশ লম্বা, হাতখানেক চওড়া একটা জায়গা রয়েছে যেখান থেকে নিচে যাওয়া যায়। তো বৃষ্টিতে হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, জায়গাটা বেশ কাদা কাদা হয়ে রয়েছে। আর সেই জল কাদার ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছে একটা মাথা। না দেখলে বোঝা যেত না। কাদার মধ্যে এমনভাবে লেপ্টে রয়েছে, মাথাটা যেন সোজা আমার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা দেখে আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। মনে হলো কেউ যেন আমার দুটো পা মাটির সঙ্গে আটকে রেখেছে। কাদার মধ্যে ডুবে থাকা ওই মাথাটা যদি ছিটকে এসে আমার গায়ে পড়ে তাহলে কি হবে? মনের মধ্যে এসব কথা একটু একটু করে ভেবে চলেছি, কিন্তু কি করব বুঝতে পারছি না। তবে মাথাটা কিন্তু আমার দিকে এগোলো না, একইভাবে রইল। একটু সাহস হতে আমি আর একটু ঝুঁকে ওই মাথাটার দিকে তাকিয়ে দেখলাম। আর সঙ্গে সঙ্গেই একটা ব্যাপার নজরে পড়ল। মাথাটা আর কপালের ডান দিকটায় কাদা কম লেগেছে। ঠিক সেই জায়গায় কপালের ওপরে লম্বা লম্বা একটা কাটা দাগ। শম্ভুর কপালে ঠিক যেখানে কাটা দাগটা ছিল সেইখানে। অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রয়েছি। এমন সময় মনে হলো কাদার ওপর থেকে দুটো চোখ যেন খুলে গেছে। আর ঠিক সেই রকম সাদা মনেহীন ফ্যাকাশে। কাদার ওপর থেকে এইবার সেই মাথাটা যেন একটু একটু করে নিজের শরীরটাকে বার করতে লাগলো। আমি অবাক হয়ে অপেক্ষা করতে লাগলাম তার গোটা শরীরটা দেখার জন্য। কিন্তু ওটা কি? তখন
তখন ওই বয়সে আমি যা দেখেছিলাম তা দেখার মতো মনের অবস্থা তখন আমার ছিল না। দেখতে পেলাম মাটির তলা থেকে যেটা বেরিয়ে এসেছে সেটা অন্য কিছু। গলা পর্যন্ত কাটা একটা মাথা, আর আর সেই গলা থেকে তখন গল গল করে রক্ত পড়ছে সেই কাদার ওপরে। কথাটা বলতে বলতে হরিচরণ গাঙ্গুলি একবার থামলেন। অনেক ছোট্টবেলার কথা, তাছাড়া ব্যাপারটা অদ্ভুত। তার কথা শুনে তন্ময় বলে উঠল, কিন্তু একটু আগে তাহলে আপনি যাকে দেখতে পেলেন, মানে ওই আপনার সঙ্গে দেখা হলো দিঘির কাছে, সেটা কে? আর একটু বাকি আছে। এমন অবস্থায় যা হওয়ার কথা তাই কিন্তু আমার হলো। তবে তবে ছোট থেকেই একটু সাহস ছিল বলে চট করে ভয় পেয়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলিনি, কিংবা পালিয়েও যাইনি আমি। তো সে আমার দিকে এগোচ্ছে, কাটা মাথাটা কাঁধের ওপর থেকে রক্ত ঝরাতে ঝরাতে খিলখিল করে হাসতে হাসতে বলছে, আরেকটা মাথা, আরো একটা মাথা খাবো। একবার তাকিয়ে দেখ না, এখানে কত মাথা আছে। শম্ভু তখন ছিল না। তার মধ্যে যেন অনেকগুলো মাথায় একেবারে ছকছক করে এগোতে লাগলো আমার দিকে। আমি দুহাতে চোখ বন্ধ করে পেছনের দিকে ছুটে গেলাম। আগেই বলেছি পাথরের ওপরে দাঁড়িয়েছিলাম, তাই ছুটতে খুব বেশি কষ্ট হলো না। কিন্তু মনে হলো পেছন থেকে ততক্ষণে বিল দিঘির সেই কাটা মাথাগুলো জল কাদা ছেড়ে পথের ওপরে উঠে আমায় অনুসরণ করছে। এক ছুটে বাড়ি চলে গিয়েছিলাম। 3 দিন ধরে জ্বর ছিল আমার। চতুর্থ দিনে জ্বর ছাড়লে শুনতে পেলাম শম্ভুকে খুঁজে পাওয়া গেছে। প্রথমে আশ্চর্য হলেও পরে বুঝতে পারলাম যে শম্ভুকে পাওয়া গেছে ঠিক কথা, কিন্তু যেটা পাওয়া গেছে সেটা তার মৃতদেহ। মৃতদেহ? কি করে মারা গেল? আমি যখন জ্বরের ঘোরের মধ্যে ছিলাম তার মধ্যেই তাকে পাওয়া গেছে ওই বিল দিঘির পাড়ে। কাদায় তার গোটা শরীরটা ডুবে ছিল। গোটা শরীর বলতে শুধু মাথাটুকু নাকি কাদার ভেতরে ঢুকেছিল, বাকি সব কিছু বাইরেই ছিল। তন্ময় যতটা অবাক হচ্ছিল তার চেয়েও বেশি ভাবছিল ওই বেলপুকুরের এত কিছু গল্প রয়েছে। এসব কথা তো সে জানে না। যদিও হরিচরণ গাঙ্গুলির বয়স অনেক বেশি, 70 বছরের চেয়ে কম হবে না। গ্রামে ওই বয়সের লোকজন খুব একটা আছে বলে ওর মনে পড়ে না। তাই সে এবার বলল, তার মানে আপনি বলতে চাইছেন ওই বেল পুকুরের কাছে সত্যি সত্যি কিছু একটা আছে? না হলে সেখানে ওই সম্মুখে মারবে কে? আর তার কাটা মাথাটা কাদার তলায় লুকিয়েই বা রাখবে কে? দেখো তন্ময়, আমার কিন্তু একটা কথা মনে হয়, ওই বেলপুকুরের কাছে এমন কিছু একটা আছে যেটা আমরা কেউ জানি না। তুমি কাল যে কালো ছেলেটাকে দেখেছিলে তার কথা তো তুমি বুঝতে পারোনি। তাহলে রাত্রিতে একা একা ওই পথ ধরে গেলে কোনো সমস্যা হয়? কুকুরটা তো সবসময় থাকবে না। হ্যাঁ, আমাকে বাঁচানোর জন্য কি কুকুরটা সবসময় থাকবে বলুন তো? যাকে, আচ্ছা তারপরে কি হলো? মানে শম্ভুর মৃতদেহটা দেখতে পেলেন? শম্ভুর মৃতদেহ যখন দেখতে পেলাম তখন মনে হলো সেটা না দেখাই ভালো হতো। তার গলায় রক্ত জমে আছে, আসলে থেকে থেকে অনেক রক্ত বেরিয়েছে। কোনো রকমে মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তারপর থেকেই ওই বিল দিঘির কাছে
লোকজন যাওয়া বন্ধ করে দেয় বটে, কিন্তু কিন্তু লোকজনকে ও ঠিক টেনে নিয়ে যায়। যাদের দেখেছিলাম মাথা কাটা, অনেকগুলো সবাই উপরের দিকে তাকাচ্ছিল। কিছু একটা ব্যাপার তো আছেই। এবার তার নাম হয়েছে, এরপরে যে কি হবে। তন্ময় চলে গেলে হরিচরণ গাঙ্গুলি অনেকক্ষণ একা বসে রইলেন। তার ঘরে আলাদা করে কেউ থাকে না, বিয়ে করেননি, এক বৃদ্ধ আত্মীয় আছেন, সেই সবকিছু দেখাশোনা করে। তন্ময় যখন চলে গেল তখন প্রায় বিকেল হয়ে গেছে। হরিচরণ গাঙ্গুলি ঘর থেকে বারান্দা থেকে বাইরে বেরিয়ে একবার দাঁড়ালো দাওয়ার কাছে। তন্ময়ের কথাগুলো আর ভালো লাগছিল না তার। এমন ঘটনা তো এত বছরে দু একবার ছাড়া ঘটে না, তাহলে সে দুই একবারের হরিচরণ গাঙ্গুলির বুকটা কেমন ছ্যাদ করে উঠল। ভীষণ বিপদ রয়েছে তাহলে। মাসি, মাসি, কোথায় গেলে? কি হয়েছে রে? মাসি, আমায় একটা কথা বলো তো। বেলপুকুরের কাছে তো এখন আর লোকজন যায় না, তাই না? যাবে কেন? তুই নিজেই তো এখানে যা দেখেছিলি। তারপরে হরিচরণ গাঙ্গুলির মাসি তন্ময়কে সে কথা বললে তন্ময় ভয় পেয়ে যেত। যতটুকু বলার দরকার সেটুকু সে বলেছে, কিন্তু মাসি সবকিছুই জানে। বাইরের অন্ধকার নামতে লাগলো যত, তত হরিচরণ গাঙ্গুলির মনে হতে লাগলো তন্ময়ের ব্যাপারটা ঠিক হলো না, কিছু একটা তার হবে বলেই মনে হচ্ছে। রাতে তন্ময় তাড়াতাড়ি শুয়ে পড়ল। কাল সকাল সকাল বেরোতে হবে। আবার সে একদিন যেখানে আমার এক যাত্রা নাটকের রিহার্সেল আছে। এখানে শহর মফস্বল সব জায়গা থেকে নামি লোকজন আসে। তন্ময়েরও একটা জায়গা মিলেছে, তাই সে বিছানায় ঘুমোবার চেষ্টা করতে লাগলো বটে, কিন্তু মাথায় ঘুরতে লাগলো হরিচরণ গাঙ্গুলির কথাগুলো। হঠাৎ একটা সময় পচা গন্ধ পেয়ে তন্ময় বিছানা ছেড়ে ধরফর করে উঠে বসল। একটা পচা গন্ধ, একটা পচা গন্ধ আসছে। আবার ঘরের মধ্যে কিছু মরল নাকি? এতক্ষণ তো ছিল না। গন্ধটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আলোটা জ্বালিয়ে ব্যবস্থা করে কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। ওই কোথাও তো কিছু নেই। কি যে হচ্ছে! ওই বেলপুকুরের কাছে সেদিন রাতে অদ্ভুত ব্যাপারটা দেখার পর থেকে এসব হচ্ছে। না, হরিচরণ গাঙ্গুলি ঠিকই বলেছিল, মনের ওপরে একটা বেশ বড়সড় প্রভাব ফেলেছে ব্যাপারটা আমার। তন্ময় চোখ বন্ধ করলো আবার, আর ঠিক তখনই কালো একটা ছায়া তার ঘরের জানালার কাছটায় চুপটি করে দাঁড়িয়ে রইল। তন্ময় চোখ বন্ধ করেছে। কিছুক্ষণ হতে না হতেই সেই কালো ছায়াটা এবার হাঁটতে হাঁটতে এগোতে লাগলো তার বিছানার দিকে। বিছানাটা মাঝামাঝি জায়গায়, জানালা থেকে কয়েক পায়ের দূরত্ব। কালো সেই ছায়াটার মুখে এবার একটা হাসি ফুটে উঠল। সাদা দাঁতগুলো ঝকঝক করতে লাগলো। তন্ময়ের বিছানার একদম কাছে গিয়ে সে তন্ময়ের মুখের উপরে আস্তে আস্তে নিজের মুখটা নামিয়ে আনলো। একটা কালো অন্ধকার ধোঁয়া যেন তার মুখ থেকে বেরিয়ে তন্ময়ের মুখের ভেতর আস্তে আস্তে ঢুকতে শুরু করতে লাগলো। ব্যাপারটা যখন তন্ময় বুঝতে পারলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গোটা শরীর কেমন যেন ভারী আর ঠান্ডা হয়ে গেছে। মুখটা নাড়াতে গিয়েও সে পারল না। চোখের সামনে এসে দুটো ভয়ঙ্কর দাঁত খিঁচিয়ে থাকা চোখ দেখে অবাক হয়ে গেলেও তারপরেই যেন তার মনে পড়ে গেল সেই হরিচরণ গাঙ্গুলির বলা কথাগুলো। তাই তাড়াতাড়ি সে বিছানা থেকে উঠতে গেল, কিন্তু দুটো হাত দুটো পা যেন অদৃশ্য কেউ একটা শক্ত করে চেপে ধরে রয়েছে। তন্ময় চিৎকার করতে লাগলো, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও! আরে কে কোথায় আছো? বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও! তার চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। ততক্ষণে বাইরে থেকে প্রবল একটা হাওয়া যেন বারবার ঘরের ভেতরে এসে ঢুকতে লাগলো। তন্ময়ের দম বন্ধ হয়ে আসছে। এমন অবস্থায় নিজেকে কিভাবে বাঁচাবে তন্ময়? কথাটা ভাবতে ভাবতে ঘরের দরজার কাছে যেন কারোর একটা উপস্থিতি অনুভব করতে পারল সে। কালো ছায়াটা মুখ ঘুরিয়ে তাকালো দরজার দিকে। গলার উপর সেই চাপটা ততক্ষণে কমে এসেছে। বাইরে থেকে শোনা গেল হরিচরণ গাঙ্গুলির গলা, তন্ময়,
তন্ময়, দরজাটা খোলো, দরজাটা খোলো তন্ময়, তন্ময়, আজ রাতে তোমার বড় বিপদ হয়েছে। আহ, ব্যাপারটা আমার আগেই বোঝা উচিত ছিল। তাই ব্যাপারটা বুঝতে পেরে আমি তাড়াতাড়ি চলে এসেছি। তন্ময়! হরিচরণ ভয় ঠকঠক করে কাঁপছে, কারণ তার সামনে থাকা সেই বীভৎস প্রাণী উঠে গেলেও ঘরের ভেতর ছড়িয়েছিল সেই অদ্ভুত গন্ধটা। হরিচরণ তন্ময়ের দরজায় ধাক্কা দিল, কিন্তু সে কি করবে? বাইরে গিয়ে খুলে দেবে সেটা তো সম্ভব নয়। তাই হরিচরণ চিৎকার করে উত্তর করল, তন্ময়, তন্ময়, বুঝতে পারছি ঘরের ভেতর ও আছে, কিন্তু যেভাবেই হোক দরজাটা খুলে দিতে হবে, না হলে কিন্তু আমরা তোমাকে বাঁচাতে পারবো না। একবার যদি ও তোমাকে নিয়ে ওই বেলপুকুরের কাছে চলে যায়, তাহলে কিন্তু তোমায় বাঁচানো মুশকিল হয়ে যাবে। তন্ময়, দরজাটা খোলো তন্ময়। কথাটা শোনার সঙ্গে সঙ্গে বিছানা থেকে একটু লাফে নিচে নেমে দরজার দিকে ছুটে যাওয়ার চেষ্টা করেছিল তন্ময়, কিন্তু পারল না। তার আগে সেই কালো ছায়া লম্বা লোহার মতো হাত দিয়ে রেখেছে। কাঁদতে কাঁদতে তন্ময় বলল, একটা কিছু করুন, ওরা আমাকে যেতে দিচ্ছে না, ওরা আমাকে যেতে দিচ্ছে না। হরিচরণ গাঙ্গুলি বুঝতে পারলেন কোনো একটা ব্যাপার রয়েছে। তন্ময়ের বাবা মা দুজনে ঘুম থেকে উঠেই ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়েছে। আমার ছেলেটার কিছু হয়ে যাবে না তো? আমার ছেলে বাড়িতে আসার পর সন্ধ্যে থেকে কেমন যেন একটা অদ্ভুত আচরণ করছিল। ওই জ্বরটা হওয়ার পর থেকে এমন হয়ে গেছে, কোথাও যেতেও চায় না, কিছু করতেও চায় না। হরিচরণ সবকিছুই বুঝতে পারছিল। তার আগেই ঘরের ভেতর থেকে রক্ত জল করা একটা হাসির শব্দ ভেসে আসলো। তোকে কোথাও যেতে দেব না, সেদিনই তোকে নিয়ে যেতাম, কিন্তু ওই কুকুরটা এসে তোকে বাঁচিয়ে দিয়ে গেল। কিন্তু আজ তোকে কে বাঁচাবে? আজ আমি তোকে নিয়ে যাবই। ভয় ঠকঠক করে কাঁদতে কাঁদতে তন্ময় বিছানার উপর বসে থাকা অবস্থায় বলল, কিন্তু তুমি কে? আমাকে এখান থেকে নিয়ে যেতে চাও কেন? আমি তো তোমার কিছু করিনি। ওদের দেখেছিলি তো? ওদের যে দেখে তাকেই আমাদের কাছে আসতে হয়, আবার যে দেখবে তাকেও আসতে হবে। আজ পর্যন্ত কাউকে আমরা ছাড়িনি। তন্ময়ের চোখের সামনে সবকিছু যেন বারবার মনে পড়তে লাগলো। ওদিকে হরিচরণ দরজা ধাক্কা দিতে দিতে যখন ক্লান্ত হয়ে গেছে, তখন দুজন মিলে একরকম জোর করেই দরজাটা ভাঙার ব্যবস্থা করলো। যদিও হরিচরণ কিংবা তন্ময়ের বাবার পক্ষে সেটা ভাঙা সম্ভব ছিল না। তন্ময়ের বাবাই বাইরে থেকে দুজনকে এনে দরজাটা ভেঙে যখন মাটির উপর ফেলে, তখন দেখা যায় ঘরের মধ্যে তন্ময় কোথাও আর নেই। শুধু হরিচরণ গাঙ্গুলির চোখটা চলে যায় খোলা জানালার গড়াদের দিকে। কে যেন দুটো হাতে লোহার দুটো গড়াদের সামান্য বেঁকিয়ে চলে গেছে। বড্ড দেরি হয়ে গেছে, আমাদের এক্ষুনি বেলপুকুরের পাড়ে যেতে হবে, না হলে তন্ময়কে আর আমরা কোনোদিন দেখতে পাবো বলে মনে হচ্ছে না। পথে চলতে চলতে তন্ময়ের বাবার কাছে হরিচরণ গাঙ্গুলি ওই বেলপুকুরের গল্পের বাকি অংশটা বলল। বুঝতে পারলে, এমনটা আমি দেখেছি, কিন্তু তারপরে শুনেছি ওই বিল দিঘির পাড়ে এক তান্ত্রিক বা সাধু এসে বাসা বেঁধেছিল কিছুদিন। সে বলেছিল ওই বিল দিঘির খারাপ সব কিছু থেমে যাবে, তবে তার জন্য 9টা বলি দিতে হবে ওই বেলপুকুরের জলে। বলি হয়েছিল সেটা সবাই জানে, কিন্তু কার বলি হয়েছিল সেসব কথা কেউ জানে না। আসলে এগুলো খুবই গোপনীয়। তবে তাদের সেই মৃত আত্মারা মাঝে মাঝে ওই বেলপুকুরের ধারে এসে এমন কিছু করে যাতে সাধারণ মানুষের প্রাণ পর্যন্ত চলে যাবে। কিন্তু আপনি তো সবই বুঝতে পারেন, করতে পারেন। আপনি একটা কাজ করুন না, আপনি বলুন আমার ছেলে কোথায় আছে। ও ছাড়া যে আমাদের আর কেউ নেই। হরিচরণ গাঙ্গুলি সবকিছুই বুঝতে পারছিল, তাই দ্রুত এগিয়ে যাচ্ছিল সেই বেলপুকুরের দিকে, আর বলে চলেছিল এই গোসাইপুর গ্রামের অতীতের কথা।
তান্ত্রিকের কথায় সেই 9টা বলি দেওয়া হয়েছিল এই বেলপুকুরের জলে। তারপর তাদের দেহগুলো কোথায় গেছে সে কথা কেউ জানে না, কিন্তু কিন্তু মাথাগুলো পুঁতে দেওয়া হয়েছিল এই দিঘির চারপাশেই, যাতে দিঘিতে আর কোনো সমস্যা না হয়। তবে সত্যি বলতে এরপরে কোনো সমস্যা না হলেও দিঘির দিক থেকে মাঝে মাঝে রাতের বেলা অদ্ভুত কান্না, চিৎকার এসবের শব্দ ভেসে আসতো। একবার আমাদের এই গ্রামের একজন ভুল করে ওই পাড়ে রাতের বেলা চলে যায়। পরদিন তাকে প্রায় পাগল অবস্থায় ওই দিঘির জল কাদার মধ্যে থেকে উদ্ধার করা হয়। আচ্ছা বাবা, দিঘির জল তো আগে বেশি ছিল বলে শুনেছি, তাহলে কমে গেল কি করে? বেলপুকুর কিংবা বিল দিঘি যাই বলি না কেন, তা বড়ই অদ্ভুত। নানা কারণ রয়েছে, কিন্তু তার রহস্যের কোনো সমাধান নেই। মাত্র এক রাতের মধ্যেই নাকি ওই জল কমে এমন হয়ে গেছিল, অথচ এর কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত খুঁজে বার করতে পারিনি। তবে আমি কিন্তু নিজে ওই জলের মধ্যে মাথা কাটা কতগুলো মৃতদেহকে সাঁতার কাটতে এবং নিজেদের মধ্যে কথা বলতে দেখেছি। ওরা প্রায় বিল দিঘি পুকুরের কাছাকাছি চলে এসেছে। এমন সময় একটা রক্ত জল করা হাসির শব্দ শুনতে পেল। সেটা তন্ময়ের ছাড়া আর কারো হতে পারে না। ওরা সেই বেলপুকুরের কাছে এগিয়ে গিয়ে যা দেখতে পেল তাতে ওরা কেমন যেন পাথরের মতো হয়ে গেল। তন্ময় হাঁটতে হাঁটতে সেই পুকুরের জলের কাছাকাছি গিয়ে পড়েছে। দুটো হাত তার জলের ভেতরে ঢোকানো রয়েছে, আর ঠিক সেই দুটো হাতের উপরের আঙুলগুলো মাছের মতো কামড়াতে কামড়াতে উপরে উঠে আসছে দুটো কাটা নরকঙ্কালের মাথা। হরিচরণ গাঙ্গুলি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না, আর ওটা তন্ময়ের বাবার হাতে দিয়ে সেও জামাটা খুলে কাদায় নেমে পড়ল। তারপর ঠিক যেখানে এমন অদ্ভুত ব্যাপারটা ঘটেছে সেখানে গিয়ে ডেক্সিনার হাত থেকে তন্ময় তখন একদম জলের কাছাকাছি চলে আসে। হরিচরণ দৌড়ে আরেকটু এগোতে যাবে, এমন সময় সেই জল কাদার ভেতর থেকে উঠে এলো কতগুলো কাটা মাথা। তারা পুরোপুরি কাদার বাইরে বেরোলো না, কিন্তু মাথাগুলো বেশ লম্বা। তার মধ্যে একটা মাথা হরিচরণের একটা পা কামড়ে ধরতেই প্রচণ্ড যন্ত্রণায় হরিচরণ গাঙ্গুলির মাথার ভেতর পর্যন্ত ঝিমঝিম করে উঠল। সে বসে চিৎকার করে বলে উঠল, তন্ময় 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 জলের দিকে যাস না, জলের দিকে গেলে কিন্তু বিপদ। যত জনের দিকে যাবি দেখবি জল কিন্তু ততই। হরিচরণের কথাটা শেষ হলো না। বেরিয়ে আসা মাথাগুলো এখন তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। সে কাদার মধ্যে আরো আবদ্ধ হতে থাকে। তন্ময়ের বাবা পথেই দাঁড়িয়েছিল, ভয়ে বিস্ময়ে সামনের দিকে এগিয়ে গিয়ে যে কিছু একটা করা দরকার সেটাও সব ভুলে গিয়েছিল। এদিকে তন্ময়ের কোনো জ্ঞান ছিল না, কিন্তু চোখ দুটো ফ্যাকাশে হলেও দেখতে পারছিল না। সে শুনতে পারছিল তার মায়ের ডাক, সবকিছু শুনতে পারছিল, কিন্তু উত্তর দিতে পারছে না। ঘরের জানালা থেকে কি উপায় তাকে বাইরে বের করে আনলো ওই কালো মূর্তি, সেটা এখনো তন্ময় বুঝতে পারছিল না। তার দুটো হাতের মধ্যে প্রচণ্ড কামড়ের দাগ নিয়ে পেছনে এসে পড়েছিল, কিন্তু পায়ের তলায় সেই ঠান্ডা ভাব আর গোটা শরীর একটা পাথর ভাব তখনও তার কাটেনি। তন্ময় চিৎকার করে বলার চেষ্টা করে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করো না, আমার কোনো ক্ষতি করো না, আমাকে ছেড়ে দাও। ওরে বাবারে বাবারে বাবারে। কথাগুলো মুখ থেকে বেরোলো না, কিন্তু তন্ময় যেন সেটাই বলতে চাইছিল। তার মুখের ভেতর গলাটা কেমন যেন কঠিন হয়ে গেছে। দুটো হাত বেয়ে কামড়াতে কামড়াতে উঠে আসছে দুটো কাটা মাথা। একটু দূরের দিকে জলের মধ্যে ভেসে রয়েছে কতগুলো মাথা কাটা শরীর, কিন্তু তারা ভেসে নেই। সেগুলো দুটো হাত বাড়িয়ে যেন তন্ময়কে জলের মধ্যে ডেকে নিতে চাইছে। এদিকে হরিচরণ গাঙ্গুলি সেই মাথাগুলোর জন্য সামনের দিকে এগোতে পারছে না। পেছনের দিকে তাকিয়ে তন্ময়ের বাবার উদ্দেশ্যে হরিচরণ গাঙ্গুলি বলল, তোমার ছেলেকে যেভাবেই হোক বাঁচাতে হবে। চলে এসো, চলে এসো। ওই জলের মধ্যে ওকে কিছুতেই নামতে দেওয়া যাবে না। শম্ভুকে আমি নিজের চোখে দেখেছিলাম। শম্ভু জলের মধ্যে নেমেছিল, ছোটবেলার কথা, তাই
তাই ভালোভাবে মনে পড়ে না, কিন্তু কিন্তু জলের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। হরিচরণ গাঙ্গুলির কথা শুনে তন্ময়ের বাবা সেই শক্ত মাটির উপর থেকে সামনের দিকে ছুটে যাবে, এমন সময় একটা কুকুরের ডাক শোনা গেল। তন্ময়ের বাবার পাশাপাশি একটা কালো ছায়া মতো কুকুর এগোতে লাগলো সামনের দিকে। ততক্ষণে হরিচরণ গাঙ্গুলির পায়ের উপর দিয়ে রক্ত গড়াতে থাকা সেই মাথাগুলো যেন উঠতে উঠতে কামড় বসাতে শুরু করেছে। প্রচন্ড যন্ত্রণায় সে চিৎকার করে উঠছে মাঝে মাঝে। তন্ময়েরও মোটামুটি একই অবস্থা, কিন্তু তন্ময়ের বাবা আর সেই কুকুরটা শক্ত মাটি পেরিয়ে যখন নরম কাদামাটির কাছাকাছি এসে পৌঁছলো, তখন আর একটা ব্যাপার দেখতে পেয়ে আশ্চর্য হয়ে গেল। বেলপুকুর এখন ছোট, জল আছে বটে, তবে খুব বেশি জায়গা জুড়ে নয়। ঠিক সেই বেলপুকুরের ওপাশে অন্ধকারের মধ্যে একটা কালো ছায়া যেন অনেকক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখে চলেছে। এখান থেকে তার দিকে তাকালে দেখা যায় তার চোখের মনির জায়গায় লাল দুটো পাথর যেন চকচক করছে। কুকুরটা তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে উঠতে তন্ময়ের বাবা বলল, কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কুকুরটাই বা এখন এখানে এলো কোত্থেকে? না 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 না, যেভাবেই হোক তন্ময়কে আমার বাঁচাতেই হবে। দাঁড়া বাবা, আমি আসছি, তুই দাঁড়া। কথাটা বলেই তন্ময়ের বাবা সেই জলকাদার মধ্যে দিয়ে প্রায় ছুটতে ছুটতে এগোতে লাগলো সামনের দিকে। আর তার পেছনে যেন মাটিতে ভর না দিয়ে শূন্যে ভেসে যেতে লাগলো সেই কুকুরটা। ওদিকে তন্ময়কে ওরা নামিয়ে নিচ্ছে জলের দিকে। তার গলা থেকে রক্ত বেরোচ্ছে গল গল করে, কিন্তু মাথাটা নেই। তন্ময়কে অমনভাবে জলের দিকে এগোতে দেখে তার বাবা আর থামতে পারল না, চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে। একটা হ্যাঁচকা টানে তন্ময়কে উপরের দিকে তুলে আনতে পারলো, কিন্তু একটা ভুল হয়ে গেছে। জলের তলা থেকে ততক্ষণে কাটা মাথা কতগুলো শরীর উঠে আসতে লাগলো উপরের দিকে। আমার কথা শোন, চোখ খোল, আমার দিকে তাকা, চোখ খোল বলছি। তোদের কাছে এখনো সময় আছে, তোরা এখান থেকে চলে যা, না হলে 3টে কাটা মাথা আবার জমা হবে এই বিলদিঘির মাটিতে। কে তুই? আমার ছেলেকে তুই মারতে চাইছিস কেন শয়তান? হ্যাঁ, তোকে আমি ছাড়বো না, তুই যেই হোস না কেন। কতটুকু জলকাদা ধরে জলের জায়গাটাকে বাদ দিয়ে এগোতে লাগলো ওপারের দিকে। কুকুরটা তার পিছু নিয়েছে। তন্ময় জ্ঞান হারিয়ে পড়েছিল মাটির উপরে, তার জ্ঞান ফিরে আসতে লাগলো। ওপারে হরিচরণ গাঙ্গুলি সে কাটা মাথাগুলোকে খরচা করতে না পারলেও তাদের ছাড়িয়ে ছুটে চলে এসেছে তন্ময়ের কাছে। তন্ময় বলছে, আপনি ঠিকই বলেছিলেন গাঙ্গুলি মশাই, এই জলে কিছু একটা আছে, কিন্তু কিন্তু ওরা আমার জলে নামাতে চাইছিল। কেন কেন জলে নামলে কি আমি মারা পড়তাম? জলের মাঝে তুমি মারা পড়তে না, তোমার আত্মা হয়তো চলে যেত ওদের কাছে, আর তারপর শরীরটা কাটা মাথা আর কাটা বাকি শরীরটুকু নিয়ে এখানেই কোথাও পড়ে থাকতো। কিন্তু কিন্তু তোমার বাবা কোথায়? বাবার কথা হঠাৎ করে তন্ময়ের মনে পড়ে গেল। ঠিক তখনই ওরা কুকুরের ডাকটা শুনতে পেল। ডাকটা খুব ভালোভাবেই তন্ময়ের মনে ছিল, তাই চিৎকারটা শুনতে পেয়েই সে বলে উঠল, এই ডাকটা না, এই ডাকটা আমি আগেও শুনেছি, এই ডাকটা আমি আগেও শুনেছি। ওই যে। কথাটা বলতে বলতে তন্ময় তাকালো জলের দিকে। চাঁদের আলোটা কখন যেন জলের উপরে এসে পড়েছে। এখন জলটা টুকটুকে লাল, আর সেই জলের ভেতর থেকে বারবার বুদবুদ উঠে আসছে। যেন মনে হয় জলের তলায় এমন কিছু একটা আছে যে উপরে উঠতে চাইছে, আর তার জন্যই। হরিচরণ গাঙ্গুলি সেই জলকাদার মধ্যে এগিয়ে গিয়েছিল খানিকটা। আর সময় নেই, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। একটা অদ্ভুত ব্যাপার তার মনে হতে শুরু করেছে। এই যে কাটা মাথা, কাটা হাত, এই সব কিছু আসলে অন্য কিছু। এর পেছনে আসল সত্যিটা রয়েছে অন্য কোথাও। কথাটা যতবারই মনে হতে লাগলো হরিচরণ তত দ্রুত এগোতে লাগলো পাশের দিকে। কুকুরের ডাকটা তখন ভেসে আসছে, শুধু তন্ময় পেছনের দিকে পড়ে রয়েছে। কুকুরটাকে সঙ্গে পেয়ে যেন তন্ময়ের বাবার সাহস বেড়ে গিয়েছিল। ওপাশে যেতেই কিন্তু সে দেখতে পেল কোথাও কিচ্ছু নেই। আশ্চর্য, হ্যাঁ, কোথাও কিছুই তো নেই। তাহলে আবার পেছনে ঘুরে সে হেঁটে ফিরে আসতে যাবে। কুকুরটা কিন্তু অন্ধকারের মধ্যে একটা জায়গার দিকে তাকিয়ে বারবার ডেকে চলেছে। তন্ময়ের বাবা সেদিকে ভালো করে তাকিয়ে রইল। ওই দিকটা গেছে, আর সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে অনেকগুলো বছর আগের একটা কথা মনে পড়ে গেল। হ্যাঁ, মনে পড়েছে।
ঠিক এমনই তো একটা রাতে ঘটেছিল ব্যাপারটা, ঠিক এমনই ভাবে। কথাটা মনে পড়ার সঙ্গে সঙ্গেই জলকাদার ভেতর থেকে দুটো শক্ত হাত বেরিয়ে এলো কখন যেন। তন্ময়ের বাবার দুটো পা একটা হ্যাচকা টানে সেই জলকাদার মধ্যে ঢুকিয়ে ফেলতে কুকুরটা ছুটে এসে তাকে চক্কর দিয়ে পাক খেতে লাগলো আর ডাকতে লাগলো, তন্ময়, গাঙ্গুলি গোসাই তোরা কোথায়? বাঁচা আমায়, মাটির তলা থেকে কে যেন আমাকে টানছে। দুজনেই ছুটে এগিয়ে আসছিল, কিন্তু তার আগেই তন্ময়ের বাবার সামনের মাটির তলা থেকে বেরিয়ে এলো সেই কালো ছায়াটা। তার লাল উজ্জ্বল টকটকে দুটো চোখ, তার চোখে চোখ রেখে সেই ছায়ামূর্তিটা বলে উঠল, মনে পড়েছে? এইবার মনে পড়েছে? এখন বুঝতে পেরেছিস কেন কেন তোর ছেলেকে আমি মারতে চেয়েছি? ওই দেখ, তাকিয়ে দেখ। তন্ময়ের বাবা তাকালো সেই দিকে, আর সঙ্গে সঙ্গে দেখতে পেল একটা বাচ্চা ছেলের ছায়ামূর্তি। এগিয়ে আসতে আসতে তার শরীরটা যেন একটা অদ্ভুত রূপ পেয়ে যাচ্ছে। তাকে চিনতে এখন আর অসুবিধা হলো না তার। তন্ময়ের বাবা অর্থাৎ মন মতো চিনতে পারল তার সামনে যে বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে আজ থেকে প্রায় 30 বছর আগে, তখনও জন্ম হয়নি তন্ময়ের, সেই বাচ্চাটাকে সে নিজের হাতে খুন করেছিল ওই বেলপুকুরের কাছে। শুধু তাই নয়, সামনে থাকা ছায়াটাকেও চিনতে এখন আর তার অসুবিধা হওয়ার কথা নয়। ওটা নিত্যানন্দ। আমার ভুল হয়েছিল, আমার বড্ড ভুল হয়ে গিয়েছিল। আমায় আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমায়। ক্ষমা করে দেব? তোকে ক্ষমা করব? আমার এত বড় একটা সর্বনাশ করেছিস টাকার জন্য, তোকে ক্ষমা করব? আমার জমি জায়গা বাড়িঘর সব কিছু দখল করে নিয়েছিস তুই। কেউ জানুক আর না জানুক, আমি তো জানি আমার ছেলে আর আমার মৃত্যুর পেছনে তুই দায়ী। তাই আর তোর ছেলেকে আর তোকে। সেই ছায়াটা হঠাৎ করে একটা বিভৎস মূর্তি ধরল। ততক্ষণে তন্ময়ের বাবার পা দুটো যেন আরো খানিকটা ভেতরে ঢুকে গেছে, একেবারে কোমর পর্যন্ত কাঁদার মধ্যে ডুবে গেছে সে। হরিচরণ ছুটে আসছিল আর তার সঙ্গে তন্ময়। দুজনে যখন সেখানে এলো, ততক্ষণে তন্ময়ের বাবার শরীরটা প্রায় বুকের কাছ পর্যন্ত মাটির তলায় ঢুকে গেছে। কুকুরটা চারপাশে ঘুরছে আর মাঝে মাঝে তার জামা টেনে তোলার চেষ্টা করছে। এমন একটা ব্যাপার দেখে তন্ময় অবাক হয়ে গেল। মাটি থেকে তার বাবাকে তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। এইসব নিয়ে তুমি কিছু চিন্তা করো না, তুমি কিছু চিন্তা করো না, আমি এক্ষুনি তোমায় তোলার ব্যবস্থা করছি, এক্ষুনি তোলার ব্যবস্থা করছি। কোনো লাভ নেই, আমাকে আর বাঁচাতে পারবি না। আমি যে অন্যায় করেছিলাম তার ফল তো আমাকে পেতেই হবে। বোধহয় আজ রাতে আমারই শাস্তি পাওয়ার কথা ছিল, আর তার জন্য এসব কিছু হয়েছে। কিসের শাস্তি পাওয়ার কথা বলছো? আর আর এই বেলপুকুরের জল কাদার মধ্যে তোমায় কে শাস্তি দেবে? আজ থেকে প্রায় 30-32 বছর আগের কথা। তখনও আমি বিয়ে করিনি, তন্ময় তখনও আমাদের জীবনে আসেনি। এই গ্রামে নিত্যানন্দ বলে একজনের বাস ছিল। এ ছিল আমার বন্ধুর মতো। তার 10 বছরের একটি ছেলেও ছিল, কিন্তু এক রাতে তার বাড়িতে তার অনেক ধন সম্পত্তির খোঁজ পাওয়া যায়। এসব তো ছিলই, তাছাড়া আরো কিছু জমি জমা, ধন সম্পত্তি, বাড়িঘর ছাড়া অনেক কিছু ছিল। সেই রাতে আমার প্রবল লোভ হয়। লোভের মাথায় তার ছেলেকে খুন করে আমি সেই রাতে পৌঁছে দিয়ে যাই এই পুকুরের জলকাদার মাঝে। কিচ্ছু বুঝতে পারে না। বেশ কয়েকদিন তার সঙ্গে নাটক করি। তারপর এক সময় তাকে বেলপুকুরের কাছে নিয়ে এসে জলে ডুবিয়ে মারি। তার আগে অবশ্য তার সমস্ত সম্পত্তি যে সমস্ত হস্তগত করা যায় সবই করেছিলাম। মানে ব্রাহ্মণ নিত্যানন্দ চক্রবর্তী? মানে মানে যে নিত্যানন্দ আর তার ছেলে হঠাৎ করে মরেনি? তার মানে তুই এসব করেছিলি? তন্ময়ের বাবা কাঁদতে লাগলো। তার কান্নার জল কাদার মধ্যে পড়ছে। সেই কাদার মধ্যে চোরাবালির মতো সে একটু একটু করে ডুবে যাচ্ছে। ধপ করে বসে পড়ে তন্ময় হাহাকার করে উঠল। দু হাতে নিজের মাথা চেপে ধরে রইল। কুকুরটা এবার শান্ত হয়ে গেছে। সে তন্ময়ের কাছে গিয়ে তার গা শুকছে। তন্ময় ফ্যাল ফ্যাল করে সেদিকে তাকিয়ে থেকে বলল, কেন কেন বাবা, কেন তুমি এমনটা করলে? ও বাবা! তখন আর কিছু ভাবিনি রে, বাবার মতো সময় ছিল না। তখন অন্যরকম ছিলাম, তবে তার ফল যে আজ এত বছর পরে এভাবে পেতে হবে
সেই কথা আমি ভাবতে পারিনি। একটা হ্যাঁচকা টানে তার শরীরটা পুরো কাদার ভেতরে চলে গেল। তার মা ঝাঁপিয়ে পড়লো গর্তের ভেতরটায়, কিন্তু সেই গর্তের ভেতরে হাত ঢুকিয়েও তাকে আর বার করে আনা গেল না। চিৎকার করে ডাকলো তন্ময়। ও বাবা, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না বাবা। বাবা, তুমি যেও না, তুমি যেও না বাবা। ও বাবা। যা হবার তাই হয়েছে তন্ময়। তোমার বিপদ ছিল না, বিপদ ছিল তোমার বাবার, তাও তোমার মাধ্যমে, তাই এটা হলো। কিছুক্ষণ সবকিছু চুপচাপ, যেন চারপাশে কোথাও কোনো শব্দ নেই। একটু আগে বেলপুকুরের আশেপাশে যে বিভৎস নরকের মতো পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটাও কেমন যেন থমথমে ঠান্ডা হয়ে গেছে। শুধু মাঝে মাঝে কুকুরটা ডাক শোনা যায়। ততক্ষণে হরিচরণের চোখ চলে গেছে জলের দিকে। চাঁদের আলোয় লাল টকটকে সেই জলের মধ্যে কতগুলো মাথা কাটা শরীর ভেসে চলেছে। তারা মাঝে মাঝে হেসে উঠছে, মাঝে মাঝে কথা বলছে, কখনো কখনো চিৎকার করে নিজেদের মধ্যে ডাকাডাকি করছে। হরিচরণ গুনতে লাগলো সেই শরীরগুলো। জল কাদার মধ্যে কতগুলো কাটা মাথা যেন থপথপ করে ব্যাঙের মতো লাফিয়ে এখান থেকে ওখানে চলে গেল। গ্রামের রাস্তাটা অনেক দূরে বলে মনে হচ্ছে। তন্ময় আর কাঁদল না। তার গোটা শরীর কেমন যেন পাথরের মতো হয়ে গিয়েছিল। কুকুরটা এগিয়ে এসে তার হাতের কাছটা চেটে দিয়েছিল। হরিচরণের গলায় গোনার শব্দটা বেলপুকুরের আশেপাশে ছড়িয়ে পড়ে। 1 2 3 4 5 6 7 8 9